গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ব্যাংকিংয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু থিওরি এবং টার্মস নিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা যারা ব্যাংকে চাকরি করি, সেটা যে কোনো লেভেলই হোক, একদম জুনিয়র লেভেলে অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে আপনার এপিভিপি, এভিপি অর সিনিয়র ম্যানেজমেন্ট পর্যন্ত অ্যাকচুয়ালি আমি মনে করি সবারই এই টার্মসগুলো সম্পর্কে জানা উচিত এবং একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত। তো সেই প্রেক্ষিতেই অ্যাকচুয়ালি সেটাকে করেই মাথায় রেখেই আমার এই ভিডিওগুলো করা। তো এখানে আমরা আজকে 50টি খুব গুরুত্বপূর্ণ টার্মস শিখব। তো আমাদের প্রথম টার্মস হচ্ছে ব্যাস। অ্যাকচুয়ালি ব্যাস জিনিসটা কী এবং এর কয়েকটি অংশ এবং সেগুলি কী কী। তো ব্যাসটা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। ব্যাসের দুটি অংশ থাকে, একটা হচ্ছে বিএসসিপিএস আর একটা হচ্ছে বিএফ10। তো এই ব্যাচ জিনিসটা অ্যাকচুয়ালি আগে ছিল না, গত 10 বছর হয়নি এখনও, হয়তো 2013 সালের দিকে এই ব্যাচটা হয়। আপনারা জানেন যে আগে ক্লিয়ারিংটা টোটালি ম্যানুয়ালি হতো, আর এই ব্যাচটা এসে আমাদের এই ক্লিয়ারিং সিস্টেমটাকে পুরো একদম অটোমেটেড করা হয়েছে এবং খুব দ্রুত আমাদের এবং নির্ভুলভাবে ক্লিয়ারিংয়ের কার্যক্রমগুলো সম্পন্ন করা সম্ভব হয়েছে। তো আমাদের এই ব্যাচের দুটো অংশ, একটা হচ্ছে বিএসসিপিএস আর একটা হচ্ছে বিএফটিএন। ঠিক আছে, তো ওকে, আমরা এখন দেখি বিএসসিপিএস দ্বারা কি বোঝায়। বিএসসিপিএস হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। বিএসসিপিএস প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়? এটা হচ্ছে ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে চেক স্ক্যান করে শুধু ইমেজটা আমরা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে দিই, এবং এখানে দুই রকমের আছে, একটা হচ্ছে হাই ভ্যালু আর একটা হচ্ছে রেগুলার ভ্যালু। হাই ভ্যালুটা কি? যখনই এই অ্যামাউন্টগুলো হচ্ছে 5 লাখ টাকা অ্যাবভ হয়, সেগুলো আমরা হাই ভ্যালুর মাধ্যমে ক্লিয়ারিং করি, আর একটা হচ্ছে 5 লাখের নিচে হলে সেটা আমরা রেগুলার ভ্যালুতে ক্লিয়ারিং করি। ওকে, আমরা ব্যাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তো এইবার আসি আমরা হাই ভ্যালু জিনিসটা কি। আমি আগেই বললাম যে ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে হাই ভ্যালুতে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। দ্যাট মিনস 5 লাখ টাকার চেকগুলি এবং 5 লাখ টাকা থেকে অ্যাবভ যে চেকগুলো আছে সেগুলোকে আমরা হাই ভ্যালুতে ক্লিয়ারিংয়ে প্লেস করি। তো এই ভ্যালু সাধারণত দুপুর 2:30 থেকে 3টার মধ্যে সেটেল হয়ে যায়। তাই লেনদেন শেষ হওয়ার আগেই গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে থেকে এই টাকাগুলো তুলতে পারে, অর্থাৎ 2:30টার মধ্যে আমরা এই টাকাগুলোকে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে ছিল আমাদের হাই ভ্যালুর ব্যাপারটা। তো এইবার আসি আমরা ব্যাচের মাধ্যমে কি মানি লন্ডারিংয়ের কোনো সুযোগ আছে? অ্যাকচুয়ালি ব্যাচের মাধ্যমে মানি লন্ডারিং করা যায়। মানি লন্ডারিংয়ের লেয়ারিং করে, মানি লন্ডারিংয়ের যে তিনটা পর্যায় আছে, একটা হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। তো লেয়ারিংয়ের মাধ্যমে মানি লন্ডারিং হতে পারে। তো নেক্সট অন হচ্ছে লেয়ারিং জিনিসটা কী অ্যাকচুয়ালি। লেয়ারিং হলো মানি লন্ডারিং একটি স্তর, যার মাধ্যমে অবৈধ অর্থ এক হিসাব থেকে অন্য হিসেবে জমা করা হয় এবং পর্যায়ক্রমে জটিল লেনদেনের মাধ্যমে অর্থের মূল উৎস গোপন করা হয়। ওকে, এইবার আমরা জানি যে আমি আগেই মাত্র বললাম যে মানি লন্ডারিং স্তর হচ্ছে 3টি। তো মানি লন্ডারিং স্তর কয়টি এবং সেগুলো কী কী? মানি লন্ডারিং স্তর 3টি, একটা হচ্ছে প্লেসমেন্ট, একটা লেয়ারিং, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এইবার আসি আমরা এন্ডোর্সমেন্ট কী। এন্ডোর্সমেন্ট হচ্ছে যদি হস্তান্তরের উদ্দেশ্যে কোনো হস্তান্তরযোগ্য দলিল এবং এই দলিলের পিছনে ইয়ার ধারক অথবা প্রতিনিধি কর্তৃক স্বাক্ষর করা হয়, তবে তাকে আমরা এন্ডোর্সমেন্ট বলতে পারি। চেক প্রসেসিংয়ের ক্ষেত্রে সাধারণত আমরা কি কি সিল মেরে এন্ডোর্সমেন্ট করি? একটা হচ্ছে আমরা করি কি, পেইজ অ্যাকাউন্ট ক্রেডিটেড, একটা করি রিসিভ পেমেন্ট অ্যান্ড পেইজ অ্যাকাউন্ট ক্রেডিটেড, আর একটা করি কি রিসিভ পেমেন্ট, শুধু রিসিভ পেমেন্ট আমরা করি। আর নেক্সট হচ্ছে একটা সিল আমরা মারি, সেটা হচ্ছে আওয়ার ব্রাঞ্চ এন্ডোর্সমেন্ট কনফার্ম। ঠিক আছে, তো এইভাবে আমরা এন্ডোর্সমেন্ট করি। তো আমরা এবার যাই, রিসিভ পেমেন্ট সিল কখন দেওয়া হয়? যখন চেকে শুধুমাত্র ব্যাংকের নাম থাকে, যেমন পে টু প্রাইম ব্যাংক লিমিটেড অথবা পে টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল ব্রাঞ্চ, এরকম যখন লেখা থাকে তখন আমরা রিসিভ পেমেন্ট সিল দিয়ে থাকি। এবার আসি আমরা প্রেডিকেট অফেন্স।
প্রেডিকেট অফেন্সটা কি? প্রেডিকেট অফেন্স হচ্ছে সম্পৃক্ত অপরাধ। তো মানি লন্ডারিং ক্ষেত্রে অথবা টেররিস্ট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপরাধের কথা বলা হয়েছে। এই সম্পৃক্ত অপরাধগুলোকে আমরা প্রেডিকেট অফেন্স বলি। এই ব্যাপারে আমরা আরও পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা বিস্তারিত আলোচনা করতে পারবো। তো আমরা প্রেডিকেট অফেন্স বলতে বুঝি সম্পৃক্ত অপরাধ। নেক্সট হচ্ছে এগমন্ট গ্রুপ। এগমন্ট গ্রুপ কি? এর নাম এগমন্ট হলো কেন এবং এর গ্রুপের সদস্য সংখ্যা কত? বিভিন্ন দেশের FIU, আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অথবা ডিভিশন আছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরা কি করে? এরা মানি লন্ডারিং এবং টেররিজম ফাইন্যান্সিংয়ের প্রোটেকশনের ব্যাপারে বিভিন্ন ধরনের কার্য তৎপরতা চালায়। যাই হোক, এগমন্ট গ্রুপটা হচ্ছে বিভিন্ন দেশের এরকম ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়ে 1995 সালে গঠিত একটি সংস্থা, যার কাজ হলো মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ করা। সংস্থাটি বেলজিয়ামের এডমন্ট আর্নসবার্গ নামক স্থানে একটা মিটিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে। এর জন্যই ওই জায়গার নাম অনুসারে আমরা এগমন্ট, এই গ্রুপটাকে আমরা বলি এগমন্ট গ্রুপ। এগমন্ট গ্রুপের সদস্য সংখ্যা হচ্ছে 151। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট হচ্ছে, বাংলাদেশ কি এগমন্ট গ্রুপের সদস্য? তার নাম কি? কবে থেকে বাংলাদেশ এই এগমন্ট গ্রুপের সদস্য? বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটাকে খুব পরিচিত হচ্ছে BFIU হিসেবে পরিচিত, এই প্রতিষ্ঠান, এই ডিপার্টমেন্টটাই, এই ইউনিটটাই হচ্ছে 2013 সাল থেকে এগমন্ট গ্রুপের সদস্য। BFIU এর কাজ কি? BFIU কার নিকট থেকে তথ্য পায় এবং ব্রাঞ্চের সাথে BFIU এর সম্পর্ক কি, অথবা ব্রাঞ্চে BFIU কি আমরা কোন ধরনের রিপোর্ট প্রদান করি? BFIU এর কাজ হচ্ছে রিপোর্ট সংগ্রহ, তথ্য বিনিময়, মানি লন্ডারিং চিহ্নিত করা এবং প্রতিরোধ করা। BFIU ব্যাংক, বিমা এবং বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান হতে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকে। ব্রাঞ্চ ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্রাঞ্চ হতে BFIU এর নিকট আমরা CTR এবং STR রিপোর্ট করি। ওকে, এবার হচ্ছে CTR STR কি এবং এগুলা, এই রিপোর্টগুলো কখন করা হয়? CTR হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশান রিপোর্ট, আর STR হচ্ছে সাসপিয়াস ট্রানজ্যাকশান রিপোর্ট। যদি কোনো হিসাবের 10 লক্ষ টাকা জমা বা উত্তোলন হয় অথবা তার চেয়ে অধিক টাকা জমা বা উত্তোলন হয়, তবে পরবর্তী মাসের 21 তারিখের পূর্বে আমরা সেই তথ্যটা আমরা BFIU এর নিকট প্রেরণ করি অথবা রিপোর্ট করি। ওকে, আর STRটা হচ্ছে, STR করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অ্যাকচুয়ালি কোনো টাকার অর্থের পরিমাণ কোনো বিবেচ্য বিষয় না। কোনো লেনদেন যদি সন্দেহজনক হয়, সেক্ষেত্রে আমরা BFIU এর কাছে STR রিপোর্ট করি। আমরা ব্রাঞ্চ থেকে আমরা হেড অফিসের মাধ্যমে আমরা BFIU-তে এই রিপোর্টটা পাঠাই। আচ্ছা, আরেকটা হচ্ছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে টাকা চুরি হয়েছে, এই টাকা কোথায় জমা হয়েছে? এই টাকাটা জমা হয়েছে রিজাল্ট কমার্শিয়াল ব্যাংকে। এটা ফিলিপাইনের একটা কমার্শিয়াল ব্যাংক। CAP কি এবং CAP এর পলিসিগুলি কি কি? CAP হচ্ছে কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি। এই পলিসিগুলি হলো বেনামে বা ছদ্মনামে হিসাব না খোলা, শেল ব্যাংকের সাথে কোনো প্রকার লেনদেন না করা এবং বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ কর্তৃক নিষিদ্ধ কোনো ব্যক্তির হিসাব না খোলা। ওকে, আমরা এবার নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। শেল ব্যাংক কি? শেল ব্যাংক এমন একটা ব্যাংকে বোঝায় যে ব্যাংক যে দেশে নিবন্ধিত সে দেশে তার কোনো কার্যক্রম নেই। যেমন এমন একটা ব্যাংক যদি হয় যে শ্রীলঙ্কা একটা ব্যাংক আছে, সেই দেশেই এটা নিবন্ধিত হয়েছে, কিন্তু শ্রীলঙ্কাতে ওদের কোনো কার্যক্রম নেই, সেটার কার্যক্রম হয়তো পার্শ্ববর্তী দেশ অথবা অন্য কোনো দেশে রয়েছে। তো এই ধরনের ব্যাংকে আমরা শেল ব্যাংক বলে থাকি। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে, কোশ্চেন হচ্ছে, পাবলিক লিমিটেড কোম্পানির হিসাব খোলার সময় কি এমন বেশি কাগজ লাগে যেটা প্রাইভেট কোম্পানির হিসাব খোলার ক্ষেত্রে লাগে না? এই পেপারসটা হচ্ছে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। এই ধরনের সার্টিফিকেট হচ্ছে কোনো নতুন কোম্পানির কার্যক্রম শুরু করার একটা অনুমতিপত্র, যা রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে ইস্যু করা হয়। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্ট খোলার সময় যখন আমরা অ্যাকাউন্ট খুলি এই আমাদের ব্রাঞ্চে ফ্রন্ট ডেস্কে, সেক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ করার জন্য আমাদের কী কী করণীয়? তো আমাদের প্রথম করণীয় হচ্ছে KYC এবং TP নেওয়া, CDD করা এবং প্রয়োজনে আমরা EDD করব। CDD কি? CDD হচ্ছে কাস্টমার ডিউ ডিলিজেন্স। EDD কি? EDD হলো
এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স, দ্যাট মিনস যে সিডিডি করার পরেও যদি আমরা আরও কিছু আমরা করতে চাই স্পেশালি, সেটা হচ্ছে ইডিডি, এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। এটা সাধারণত করা হয় পেপসের ক্ষেত্রে, পলিটিক্যালি এক্সপোজ পার্সন যারা, এদের ক্ষেত্রে। তো পেপস জিনিসটা কি পলিটিক্যালি এক্সপোজ পার্সনস, যেমন মন্ত্রী, এমপি, সচিব, বিভিন্ন সংস্থার প্রধান যারা পলিটিক্যালি যথেষ্ট ইনফ্লুয়েন্সড, এদেরকে আমরা পেপস হিসেবে চিহ্নিত করি। তো পেপসের হিসাব খুলতে আমরা কী আমাদের করণীয় কী? সাধারণত ব্যাংকের হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা ঊর্ধ্বতন ম্যানেজমেন্টের অনুমতির সাপেক্ষে আমরা পেপসের হিসাব খুলতে পারি, এবং পেপসের অর্থের যে উৎস সেটাকে আমরা নিশ্চিত হব, এবং নিয়মিত এই পেপস অ্যাকাউন্টগুলোকে আমরা মনিটর করব। ইউসিসি কি? ইউসিসি হচ্ছে ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড। একই গ্রাহকের একাধিক হিসাব থাকলে তাকে একটি আইডির মাধ্যমে শনাক্ত করার একটা প্রক্রিয়া হচ্ছে ইউসিসি। প্রসেস অফ ইনভেস্টমেন্ট জিনিসটা কি? প্রসেস অফ ইনভেস্টমেন্টে হচ্ছে আমরা প্রথমে ইন্ডাকশন অফ দ্য ক্লায়েন্ট, অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্রুভাল অ্যান্ড স্যাংশন, ডকুমেন্টেশন, ডিসবার্সমেন্ট। তার মানে আমাদের ইনভেস্টমেন্ট অথবা একটা লোন, আমরা কাউকে লোন দিতে চাই কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে, তাহলে আমরা প্রথমে কী করব? ইন্ডাকশন অফ দ্য ক্লায়েন্ট, এটা একটা হচ্ছে পর্যায়। নেক্সট পর্যায়ে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, তাদের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সেটাকে প্রসেস করব। দেন হচ্ছে অ্যাপ্রুভালের জন্য যে প্রপোজাল অথবা তার আনুষঙ্গিক যে পেপারস, ডকুমেন্টস, এগুলো আমরা হেড অফিসে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে সেটাকে আমরা স্যাংশন করাবো। দেন হচ্ছে স্যাংশন হয়ে গেলে আমরা ডকুমেন্টেশন করব, তারপরে আমরা লোনটাকে ডিসবার্সমেন্ট করব। এবং ডিসবার্সমেন্ট প্রসেসের পরে আরও কয়েকটি কাজ থাকে, সেটা হচ্ছে মনিটরিং, সুপারভিশন অ্যান্ড ফলো আপ, আর লাস্ট হচ্ছে রিকভারি অ্যান্ড লোনটা সেটেলমেন্ট। ইন্ডাকশন অফ দ্য ক্লায়েন্ট কি? ইন্ডাকশন অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের পরিস্থিতি গ্রহণ করা। ক্লায়েন্ট সিলেকশনের ক্ষেত্রে 5C সম্পর্কে আমরা কি জানি? 5C হলো ক্যারেক্টার, ক্যাপাসিটি, ক্যাপিটাল, কন্ডিশন অ্যান্ড কোলাটারাল সিকিউরিটি। এই পাঁচটা ইয়াকে আমরা ক্লায়েন্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা 5টা সি বলে আমরা এটাকে সম্বোধন করি, অথবা সি বলে আমরা এটাকে জানি। এটাকে 5C বলে সর্বক্ষেত্রে পরিচিত। ওকে, আমাদের নেক্সট হচ্ছে কোলাটারাল কি? ক্লায়েন্টের পার্সোনাল সিকিউরিটি কোন ধরনের জামানত? কোলাটারাল মিনস হচ্ছে কোলাটারাল সিকিউরিটি বা সহযোগী জামানত। যেমন একটা লোন দিতে গেলে আমরা ল্যান্ড একটা কোলাটারাল হিসেবে নিতে পারি, অথবা কোনো বিল্ডিং কোলাটারাল হিসেবে নিতে পারি। আর ক্লায়েন্টের পার্সোনাল যে সিকিউরিটি, এটা হচ্ছে কোলাটারাল নিতে পারি। কোলাটারাল সিকিউরিটি সাধারণত কি? সেকেন্ডারি সিকিউরিটি। আর ক্লায়েন্টের পার্সোনাল সিকিউরিটি হচ্ছে প্রাইমারি সিকিউরিটি। ওকে, এবারে আমরা নেক্সট ওয়ানে যাই। নেক্সট হচ্ছে ডকুমেন্টেশন বলতে আমরা কি বুঝি? ডকুমেন্টেশন হলো বিনিয়োগ গ্রহীতার নিকট হতে আইনসম্মতভাবে ডকুমেন্টস বা দলিল গ্রহণ করাকে আমরা ডকুমেন্টেশন বলি। ডকুমেন্টস সাধারণত দুই ধরনের, একটা চার্জ ডকুমেন্ট আর একটা হচ্ছে মর্গেজ ডকুমেন্ট। তো চার্জ ডকুমেন্ট কী? চার্জ ডকুমেন্টের মাধ্যমে আমরা লোনের অথবা ইনভেস্টমেন্টের উপরে আইনগত অধিকার প্রতিষ্ঠা করি। যেমন চার্জ ডকুমেন্টের মধ্যে ডিপি নোট, অ্যাকসেপ্টেন্স অফ স্যাংশন অ্যাডভাইস, অ্যাগ্রিমেন্ট, আরও বিভিন্ন ধরনের নোট রয়েছে এবং কাগজ রয়েছে ব্যাংকের নির্দিষ্ট ফরম্যাটে। এবার আসি আমরা পারিপার্শ্ব চার্জ কি? পারিপার্শ্ব চার্জটা হচ্ছে যখন কোনো ব্যাংক অথবা যখন একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যৌথভাবে কোনো একজন নির্দিষ্ট গ্রাহককে একটি সিকিউরিটির বিপরীতে লোন দেয় অথবা ইনভেস্ট করে, তখন উক্ত জামানতের উপরে উক্ত মর্গেজকৃত জামানতের উপরে ব্যাংকগুলির সেই পরিমাণ অধিকারী প্রতিষ্ঠিত হবে যার ইনভেস্টমেন্ট যতটুকু থাকবে। তো এটাকে আমরা পারিপার্শ্ব চার্জ বলে থাকি। এবার আসি আমরা প্রভিশন বলতে কি বুঝি? অনাদায়ী বা ক্লাসিফাইড লোনের বিপরীতে যে অর্থ সংরক্ষণ করা হয় তাকে প্রভিশন বলি। এবার আসি আনক্লাসিফাইড ইনভেস্টমেন্টের জন্য কোনো প্রভিশন রাখতে হয় কি না। অফ ব্যালেন্স শিট এক্সপোজারের বিপরীতে কত % প্রভিশন রাখতে হয়? তো আমরা আনক্লাসিফাইড ইনভেস্টমেন্টের জন্য সাধারণত 1% প্রভিশন রাখি, এবং এটা প্রভিশন রাখতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে এটার 1% থেকে আরও হেরফেরও আছে, সেটা নিয়ে আমরা পরবর্তী আলাপ করব। আর অফ ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে আমরা 1% প্রভিশন রাখি। এবার আসি আমরা অফ ব্যালেন্স শিট আইটেম কি? যে সকল আইটেম ব্যালেন্স শিটে উল্লেখ থাকে না তাদেরকে অফ ব্যালেন্স শিট আইটেম বলি। বিশেষ করে যেসব আইটেম আমরা ব্যালেন্স শিটে আমরা নিয়ে আসতে পারি না, ব্যালেন্স শিটের
ডেবিট ক্রেডিট দুই সাইড, অথবা আপনি যেভাবে বলুন ক্যাপিটাল এক সাইড হচ্ছে অ্যাসেট সাইড, এই দুই সাইডের কোনো সাইডে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি না, এটাকে আলাদা নোট হিসেবে আমরা লিখে রাখি। এই ধরনের আইটেমগুলোকে আমরা অফ ব্যালেন্স শিট আইটেম বলি, যেমন বিলস ফর কালেকশন, লেটার অফ রিভোকেবল লেটার অফ ক্রেডিট, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড এন্ডোর্সমেন্ট। এবার আসি আমরা ঝুঁকির ভিত্তিতে বিনিয়োগ গ্রাহকদের কয় ভাগে ভাগ করা হয় এবং গুড হওয়ার জন্য স্কোর কত। ঝুঁকির ভিত্তিতে আমরা গ্রাহকদের 8 ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে সুপিরিয়র, মানে সবচেয়ে ভালো গ্রাহক, অ্যাকসেপ্টেবল, তারপর নেক্সট ওয়ান হচ্ছে স্পেশাল মেনশন, নেক্সট তারপরটা হচ্ছে ডাউটফুল, তারপরটা হচ্ছে গুড, তারপর হচ্ছে মার্জিনাল, তারপরে সাব স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ব্যাড অ্যান্ড লস। আর আমরা গুড হওয়ার জন্য আমাদের স্কোর থাকতে হবে হচ্ছে 85-এর উপরে। ওকে, আমরা এবার আসি অথরাইজ ডিলার বা এডি। এডি বলতে কী বুঝি এবং এডির কাজ কী? এডি মিনস হচ্ছে অথরাইজ ডিলার। এডি কী কী কাজ করে? এডি হচ্ছে এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সিস, বাইং অ্যান্ড সেলিং ফরেন কারেন্সিস, ওপেনিং এলসি অ্যান্ড সেটেলমেন্ট অফ পেমেন্ট, ওপেনিং এফসি অ্যাকাউন্ট অ্যান্ড হ্যান্ডলিং এক্সপোর্ট ডকুমেন্টস। নর্মালি এই এডি মানে হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চকে, কোনো ব্রাঞ্চকে আমরা এডি ব্রাঞ্চ বলি, কোনো ব্রাঞ্চকে নন এডি ব্রাঞ্চ বলি। তো এডি বলতে হচ্ছে অথরাইজ ডিলার যেসব ব্রাঞ্চ। তো এই এডি লাইসেন্সটা বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এই এডি লাইসেন্সগুলো দেয়, এবং এই যে কাজগুলো, এই উল্লেখিত কাজগুলো সম্পন্ন করার জন্য। এবার আসি আমরা নেক্সট অনে যে এলসি বা লেটার অফ ক্রেডিট কাকে বলে। তো অ্যাজ পার ইউসিপি 600, ক্রেডিট মিনস এনি অ্যারেঞ্জমেন্ট হাউএভার নেমড অর described that is irrevocable and thereby constitute a definite undertaking of the issuing bank to honor a complying presentation. ওকে, আমরা এলসির একটা একদম স্বতঃসিদ্ধ একটা আমরা সংজ্ঞা পড়লাম। তো পরবর্তীতে এলসি নিয়ে আমরা আরও সুন্দরভাবে ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। আমরা এবার নেক্সট অনে আসি, কমপ্লাইং প্রেজেন্টেশন কি? কমপ্লায়েন্স প্রেজেন্টেশন আসলে জিনিসটা কি? অ্যাকচুয়ালি যখন প্রেজেন্টেশন মানে হচ্ছে বিভিন্ন ধরনের বিল, ড্রাফট, ডকুমেন্ট যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে ব্যাংকে প্রেজেন্ট করে, সেই প্রেজেন্টেশনটা যেগুলো প্রেজেন্ট করে সেগুলো যদি এই ইউসিপিডিসি এবং আইএসবিপির যে টার্মস কন্ডিশন আছে, তাদের যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী যদি এই বিল, ডকুমেন্টগুলো অথবা ড্রাফটগুলো যদি প্রেজেন্ট করা হয়, তাহলে আমরা সেটাকে বলি কমপ্লাইং প্রেজেন্টেশন। ওকে, আইএসবিপি জিনিসটা কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিসটা হচ্ছে একটা আইএসবিপি, এটা আইসিসির একটা প্রকাশনা অথবা আইসিসির একটা ম্যানুয়াল। তো আমরা নেক্সট অনে যাই, ব্যাক টু ব্যাক এলসি বলতে আমরা কী বুঝি? ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে একটা এক্সপোর্ট এলসি অথবা মাস্টার এলসির এগেনস্টে আমরা যদি আর একটা এলসি ওপেন করি, দ্যাট মিনস ওই মাস্টার এলসিটাকে লিয়েন রেখে যদি একটা এলসি ওপেন করি, সেক্ষেত্রে ওই এলসিটাকে আমরা ব্যাক টু ব্যাক এলসি বলি। ব্যাক টু ব্যাক এলসি লোকাল এলসি হতে পারে, ফরেন এলসি হতে পারে। নর্মালি এই ধরনের এলসি ওপেন করা হয় হচ্ছে আমাদের এক্সপোর্ট এলসি এক্সিকিউট করার জন্য যে গুডসগুলো ফিনিশড গুডসগুলো যে তৈরি করতে হয়, সেই গুডসগুলো তৈরি করার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের র মেটেরিয়াল অ্যাক্সেসরিজ ক্রয় করি। এই ব্যাক টু ব্যাকের মাধ্যমে আমরা এই র মেটেরিয়াল অ্যাক্সেসগুলো আমরা ক্রয় করতে পারি। তো এই ধরনের এলসি বিশেষ করে আমাদের দেশে এই গার্মেন্টস বিজনেসে খুবই জনপ্রিয়। ইডিএফ কি? ইডিএফের ফান্ডের মূল উৎস কোথায়? ইডিএফ মিনস হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এই ফান্ড সাধারণত অপ্রচলিত সম্ভাবনাময়ী রপ্তানি দ্রব্য উৎপাদনের জন্য এবং এই উৎপাদনকারীদের উৎসাহিত করার জন্য এই ধরনের ফান্ড আমরা দিয়ে থাকি। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিএ এই ফান্ডের মূল উদ্যোক্তা অথবা এই ফান্ডের মূল উৎস হচ্ছে আইডিএ। ওকে, আমরা এবার আসি সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট। সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটটা আসলে কী এবং এক্সপোর্টারের ক্ষেত্রে এর পরিমাণ কত? সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট হচ্ছে একটি ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ যে পরিমাণ বিনিয়োগ করতে পারে, এবং ব্যাংক কোন পরিমাণ বিনিয়োগ করতে পারে? 50% অফ টোটাল ক্যাপিটাল। এর মধ্যে ফান্ডেড থাকতে হবে হচ্ছে 15%, আর নন ফান্ডেড হচ্ছে 35%। তো নন ফান্ডেড কি? নন ফান্ডেডের মধ্যে থাকবে যেগুলো আমাদের ক্যাশ নর্মালি আমাদের ইউজ করতে হয় না, ব্যাংক গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট, এগুলোই নর্মালি নন ফান্ডেড। ইউপাস কি? ইউপাসের পুরো প্রক্রিয়াটা কি? ইউপাস হচ্ছে ইউজেন্স পেমেন্ট অ্যাট সাইট। সাধারণত অথরাইজ ডিলার অথবা এডি ব্রাঞ্চ গুরুত্বপূর্ণ গ্রাহককে কোনো বিনিয়োগ সুবিধা দেওয়ার জন্য তার পক্ষে
ইউজেন্স বেসিস 90 ডেজ অথবা 180 ডেজে এলসি ইস্যু করে, কিন্তু যখন বিল আসে তখন অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে ওভারসিজ ব্যাংকিং ইউনিটকে রিকোয়েস্ট করে বিলটি বেনিফিশিয়ারি ব্যাংকে ইমিডিয়েট অথবা অ্যাট সাইট পেমেন্ট দিতে, এবং বিলটি যখন ম্যাচিউরড হয় তখন গ্রাহকের নিকট হতে ইউজেন্স বিল পরিশোধ করে। তো এই প্রক্রিয়াটাকে আমরা ইপস বলে থাকি। এবার আমরা আসি সিএআর। সিআরটা কী এবং এর রেশিওর পরিমাণটা কী? সিআর হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুইসি রেশিও, এর পরিমাণ হবে 10% অফ ক্যাপিটাল অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। 10% ক্যাপিটাল হিসাবটা কীভাবে বের করব? ব্যাজেল 2 অনুযায়ী হিসাব হলো ক্রোর ক্যাপিটালের সাথে সাপ্লিমেন্টারি ক্যাপিটাল যোগ করে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা এটাকে ভাগ দিতে হবে। তো এই ব্যাপারে আমরা পরবর্তীতে বিস্তারিত আরও ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তো আমরা এবার নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ান হচ্ছে RWA। RWA এর উপাদানগুলো কী কী? রিস্ক ওয়েটেড অ্যাসেটস এর উপাদান কী? ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক অ্যান্ড অপারেশনাল রিস্ক। ওকে, আমরা নেক্সটে যাই। ক্রেডিট রিস্কের ক্ষেত্রে কর্পোরেট ক্লায়েন্টের জন্য রিস্ক কত? 125%। তবে যদি কর্পোরেট ক্লায়েন্ট বাংলাদেশ ব্যাংকের নিকট স্বীকৃত অথবা বাংলাদেশ ব্যাংকের অ্যাফিলিয়েটেড কোনো ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা AAA হিসেবে গ্রেডিং পায়, তাহলে সে ক্রেডিটের বেলায় রিস্ক হবে 20%। ওকে, আমরা আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, ব্যাজেল 2 কি? ব্যাজেল 2 এর স্তম্ভ কয়টি? ব্যাজেল 2 হচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে গঠিত একটি কমিটি, যার উদ্দেশ্য হলো ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ এবং তদারকি করা। ব্যাজেল 2 এর 3টি স্তম্ভ আছে, খুবই জনপ্রিয়। পিলার 3টি স্তম্ভ বা পিলার। এই পিলার 1 হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, পিলার 2 হচ্ছে সুপারভাইজারি অ্যান্ড রিভিউ, এবং পিলার 3 হচ্ছে মার্কেট ডিসিপ্লিন। এই প্রত্যেকটা পিলারের কী কী এর ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো আমরা পরবর্তী আলোচনা করব। এবার আমরা আসি আরেকটা প্রশ্নে, সিআরআর কি এবং এটা কিসের এগেনস্টে রাখা হয় অথবা করা হয়? সিআর হচ্ছে ক্যাশ রিজার্ভস রিকোয়ারমেন্ট। এটা চলতি এবং মেয়াদি যে আমানতগুলো আমরা ব্যাংক সংগ্রহ করে সেগুলোর বিপরীতে রাখা হয়। এর পরিমাণ হচ্ছে বাইউইকলি অ্যাভারেজ বেসিসে হচ্ছে 6.5% এবং ডেইলি বেসিসে 6%, এবং এটা কিছুদিন পরপরই এটা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চেঞ্জ হয় অথবা চেঞ্জ হতে পারে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো প্লিজ